কে জানতো যে আজ এই ব্যাটারি তৈরির কোম্পানি বিশ্বের সবচাইতে বড় ইভি ম্যানুফ্যাকচারার কোম্পানি হয়ে যাবে। হ্যাঁ, সব চাইতে বড়, টেসলার থেকেও আজ অনেক বড়। যেখানে 2024-এ টেসলার সেল ছিল 4,84,560, আর সেখানেই বিওয়াইডির সেল ছিল 5,26,409। এটা এতটাই বড় যে বিওয়াইডিকে বিশ্বের সব থেকে বড় ইভি কার ম্যানুফ্যাকচারার কোম্পানির খেতাবটা অর্জন করতে বেশি সময় লাগেনি। বিওয়াইডি একটি চাইনিজ কোম্পানি হলেও বিওয়াইডির সবসময় ফোকাস ছিল ভ্যালু ফর মানি আর গুড কোয়ালিটি কারের উপরে। সেই কারণে বিওয়াইডির একটা এভারেজ কার 500 কিলোমিটারেরও বেশি রেঞ্জ দেয়, আর এটা প্র্যাকটিক্যালি হয়, থিওরিটিক্যালি না। অনেক কার কোম্পানি থিওরিটিক্যালি একটা রেঞ্জ ক্লেম করে আর প্র্যাকটিক্যালি আরও একটা রেঞ্জ ক্লেম করে, যেরকম ইন্ডিয়াতে আছে এআরআই। এআরআই সম্বন্ধে আপনি যদি আরও ভিডিও দেখতে চান যে এআরআই ক্লেম মাইলেজ কেন আলাদা আর আপনার রিয়েলিস্টিক গাড়ির মাইলেজ কেন আলাদা, কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। এআরআই সম্বন্ধে নেক্সট পার্টও আমি অবশ্যই বানাবো। আর যদি ঠিক এইভাবে চলতে থাকে তো আর বেশি দেরি নেই যে বিওয়াইডি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান প্রিমিয়াম ইভি কার মার্কেটকে হাইজ্যাকও করতে পারে। আর যেখানে টাটা এত ভালো পারফর্ম করছে, যদি ঠিক এইভাবে চলে তো বিওয়াইডিও কিন্তু বেশ দূরে থাকবে না। এটা কেন বলছি তার পেছনে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। 2023 সালে যেখানে বিওয়াইডির মার্কেট ক্যাপ ছিল ইন্ডিয়ার ভেতরে 2.43%, আর 2024-এ সেটা বেড়ে হয়েছে 2.84%। অটোমোবাইল সেক্টর আর একটা চাইনিজ আর নতুন কার কোম্পানির জন্য এটা কিন্তু অনেক বেশি সাফল্যর একটা জায়গা। আর 2023 সালে বিওয়াইডি 2300 গাড়ি বিক্রি করে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নতুন রেকর্ড স্থাপন করেছে। বিওয়াইডি মূলত 2007 সালে ইন্ডিয়াতে তাদের কোম্পানি রেজিস্ট্রেশন করে, আর চেন্নাইতে তারা দুটো প্ল্যান্ট করে। আর প্রথম 2013 সালে সিবিইউ ইউনিটের সাথে বিওয়াইডি তাদের বাস লঞ্চ করে, যার নাম ছিল বিওয়াইডি K9, আর সেটা চেন্নাই পোর্টে চলে আসে 2013 সালে। 2021 সালে E6 তারা লঞ্চ করে ইন্ডিয়াতে, আর 2023-এ অটো 3, আর 2025-এ স্যালিয়ন 7 তারা লঞ্চ করার টার্গেট আছে 2025 মার্চে। আর সেল হচ্ছে বিওয়াইডির মোস্ট ফেমাস ইন্ডিয়ান কার, যেখানে 1000-এরও বেশি বুকিং কিন্তু বিওয়াইডি সেই সময় পেয়ে গেছিলো। সেটা বিওয়াইডির টপ সেলিং কার হয়ে যায় ইন্ডিয়ার মধ্যে। আর এত সাফল্যের সাথে সাথে আজ এই কোম্পানির সেই কারণেই মার্কেট ক্যাপ কিন্তু $108.31 বিলিয়ন, যেটা যে কোনো ছোট দেশের জিডিপির থেকে অনেক বেশি বড়। তাই আজ এই ভিডিওতে আমরা কথা বলবো যে বিওয়াইডি কি করে ইভি মার্কেটে আর শুধুমাত্র ইভির দমে বিশ্বের এত নামি দামি কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর বিওয়াইডির ইন্ডিয়াতে ফিউচার কি, আর আপনার জন্য কি বিওয়াইডির গাড়িতে ইনভেস্ট করা উচিত কিনা, পুরো ডিটেল কথা বলবো বিওয়াইডির সম্বন্ধে। ভিডিওটা পুরো দেখুন আর শুরু করা যাক আজকের এই ভিডিও। বিওয়াইডির পুরো গেম জানার আগে আমাদের জানা উচিত বিওয়াইডির হিস্ট্রি সম্বন্ধে। বিওয়াইডি কিন্তু কোনো অটোমোটিভ ইঞ্জিনিয়ার বা মোটর হেডসকেও কিন্তু স্টার্ট করেনি, একজন কেমিস্ট স্টার্ট করেছে। 1985-এ এই কোম্পানি যখন স্টার্ট হয় তখন এই কোম্পানি মূলত মোবাইল ব্যাটারি, ইভির ব্যাটারি, ডিএসএলআর ব্যাটারি আর সমস্ত ধরনের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করত। আর বিওয়াইডির যে ফাউন্ডার তার নাম হচ্ছে ওয়াং চাফু। 2000 আস্তে আস্তে ওয়াং চাপু বুঝতে পেরে গেছিল যে আগামী দিনে ক্রুড অয়েলের প্রাইস আকাশ ছোঁয়া হবে। সেই জন্য তার মোটোই ছিল যে ব্যাটারির সাথে সাথে যাতে তারা গাড়িও ম্যানুফ্যাকচারিং করতে পারে। তো 2003-এ তারা প্রথম লঞ্চ করে তাদের বিওয়াইডির প্রথম কার, আর এটা কোনো ইলেকট্রিক কার ছিল না, এটা ছিল একটা পেট্রোল কার যার নাম ছিল বিওয়াইডি F3। আর পেট্রোল কারের সাথে সাথে বিওয়াইডি কিন্তু একটা দারুণ সফলতা অর্জন করে চাইনিজ মার্কেটে, চিপ প্রাইস আর বেস্ট কোয়ালিটির জন্য। ভ্যালু ফর মানি আর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এবং 2008-এই সেই পুরনো 2003-এর F3-র প্ল্যাটফর্মে তারা কিন্তু চায়নার মাস মার্কেট প্লাগ ইন হাইব্রিড কার তারা লঞ্চ করে, এবং লঞ্চ করার সাথে সাথে এটা ইনস্ট্যান্ট হিট হয়, রাতারাতি হিট হয়, আর বিওয়াইডি কিন্তু একটা চরম সাকসেস পায়। আর এই চরম সাকসেসের সাথেই 2010 সালে বিওয়াইডি তাদের ফুললি ইলেকট্রিক কার E6 কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ করে। এটা লঞ্চ করার পরেই চাইনিজ মার্কেট পুরো রাতারাত বদলে যায়, এবং এই গাড়ি পুরো ইনস্ট্যান্ট হিট হয়ে যায়। এবং হিট হওয়ার কারণ বিওয়াইডি কিন্তু এই ইলেকট্রিক গাড়ি
যেই গাড়ির নাম ছিল E6, এটা কোনো পার্সোনাল ইউজের জন্য বেরই করেনি, এটা শুধুমাত্র টার্গেট করেছিল যে কমার্শিয়াল সেগমেন্ট আর ফ্লিট ওনারদের জন্য। তো এই গাড়ি রাতারাত হয়ে যায় সাকসেস, চাইনিজ মার্কেটে এই গাড়ি পুরো ছড়িয়ে যায়। 2012 আসতে আসতে এই E6 চাইনিজ ট্যাক্সি মার্কেটের 30%-এরও বেশি জায়গা কিন্তু কভার করে নেয়। তো এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট সফলতা। 10টা ট্যাক্সির মধ্যে 3টের কিন্তু BYD ট্যাক্সি সেই সময় চলতো 2012 সালে, আর 2 বছরের মধ্যে এটা একটা আলাদাই ব্যাপার ছিল BYDর জন্য। আর এই সাকসেস দেখে আমেরিকার বিজনেস টাইকুন ওয়ারেন বাফে BYDতে কিন্তু একটা হেভিলি ইনভেস্ট করে, আর এই হেভিলি ইনভেস্টের পরে BYD আরও বেশি জাম্প পায়। তাই আজ BYD শুধুমাত্র ইভি ব্যাটারি না বা ইভি কার না, আজ BYD ইভি ব্যাটারির সাথে ইভি কার, রেলওয়ে, ট্রানজিট আর ইলেকট্রিক্যাল পার্টস অ্যান্ড কম্পোনেন্টসও কিন্তু আজ BYD তৈরি করছে। আর BYD সাকসেসের পেছনে সবচাইতে যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস তাদের ইউনিক ব্যাটারি টেকনোলজি। কারণ 2010-এর আগে নর্মাল কার কোম্পানিরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতো, আর লিথিয়াম আয়ন ব্যাটারির দুটো যেটা মেন কম্পোনেন্ট ক্যাথোড আর অ্যানোড, আর ইলেকট্রোলাইট সলিউশন। ক্যাথোড আর অ্যানোডের মধ্যে থাকতো একটা সেপারেটর, আর ক্যাথোড কিছু কেমিক্যাল দিয়ে তৈরি হতো যেরকম নিকল, কোবাইট, ম্যাগনিস, আর অ্যানোড হতো তৈরি গ্রাফাইট দিয়ে। আর এই ব্যাটারি মেইন জিনিস ছিল ইলেকট্রোলাইট সলিউশন, আর সেটা হতো তৈরি লিথিয়াম সল্ট থেকে, তার জন্য এর নাম ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি। কিন্তু BYD জানতো যে তাদের কম্প্যাক্ট ব্যাটারির সাথে সাথে তাদের কস্ট এফেক্টিভও ব্যাটারি বানাতে হবে, সেই ব্যাটারির দাম যাতে অনেক কম হয় আর সেই ব্যাটারি যাতে কস্ট এফেক্টিভ হয়। তাই তারা সবার আগে ব্যাটারি থেকে দুটো খুব দামি মিনারেলস কিন্তু বের করে দেয়, যেটা হচ্ছে নিকেল আর কোবাল্ট। তার জায়গায় তারা ইউজ করে আয়রন আর ফসফেট। তাই ইন্ডাস্ট্রিতে এই ব্যাটারিকে বলা হয় আয়রন ফসফেট লিথিয়াম ব্যাটারি বা LFP ব্যাটারি। আর এই ব্যাটারি টেকনোলজির জন্য আজ বিশ্বের বড় বড় ইভি কোম্পানি কিন্তু BYDর পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ব্যাটারিগুলো এতটাই এফেক্টিভ যে এগুলোতে আগুন ধরারও চান্স অনেক কম। আপনারা অনেকবার দেখেছেন যে ইলেকট্রিক গাড়িতে কিন্তু আগুন ধরার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু BYDর এই ব্যাটারিগুলো 300 ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার কিন্তু মানে সহ্য করতে পারে, এদের ব্যাটারিগুলোতে কোনো রকমের ইস্যু হয় না, সেই জন্য BYDর আগুন ধরার চান্সও অনেক কম। এছাড়াও যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট BYD ফোকাস করেছিল যে ইনবিল্ট ইঞ্জিনিয়ারিং, আর BYD এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। অর্থাৎ BYD চেষ্টা করে যে তাদের গাড়ির ম্যাক্সিমাম পার্টস যাতে তারা ইনহাউস ডেভেলপ করতে পারে। আজকে যদি আমি VWর কথা বলি, VW গ্রুপ তাদের ID.3 ইলেকট্রিক কারের জন্য 35% নিজেরা প্রোডাকশন করে, বাকি কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল আউটসোর্স করে। যেরকম কার মার্কেটে সব ম্যানুফ্যাকচারাররাই কিন্তু আউটসোর্স করার চেষ্টা করে, লাইক টায়ার MRF, অ্যাপোলো, লাইট, মিন্ডা, কন্টিনেন্টাল থেকে নানান ধরনের পার্টস, মানে ক্র্যাঙ্ক শ্যাফট, পুলি থেকে শুরু করে টায়ার, সাসপেনশন, কোম্পানি চেষ্টা করে যে সবটাই আউটসোর্স করতে। তো VWর মতো কোম্পানি শুধুমাত্র 35%ই কিন্তু নিজেরা বানাতে পারে। ইভেন টেসলাও 68% অবধি নিজেরাই পার্টস প্রোডাকশন করে, বাকিটা কিন্তু আউটসোর্স করে। কিন্তু সেখানে BYD 75%-এরও বেশি পার্টস কিন্তু নিজেরা নিজেদের প্ল্যান্টেই বানায়, তো সেইখানেও একটা কস্ট এফেক্টিভ হয়ে যায়। আর এই হলো BYDর আমার মনে হয় প্রাইস সিক্রেট, আর এর জন্য BYD কম প্রাইসে বেশি কোয়ালিটি দিতে পারে। এছাড়াও BYDর ব্যাটারি এতটাই কম্প্যাক্ট যে ব্যাটারি কম জায়গা তো নেই, আর যত কম ব্যাটারি জায়গা নেবে তত বেশি সেল আসবে, আর যত বেশি সেল আসবে তত বেশি রেঞ্জ হবে। তো BYD কারের রেঞ্জও বেশি, আর BYD কারের ম্যানুফ্যাকচারিং কস্টও অনেক কম, কোয়ালিটি অনেক ভালো, কারণ BYD R&Dতে একদমই পয়সা মানে কম খরচা করে না। সেহেতু BYDর গ্লোবালি অনেক তো মডেল নেই, কিছু কম মডেলই আছে, আর যে কোনো দেশেই BYD কিন্তু মোটামুটি সাকসেস করছে। আজকের ডেটে 60+ দেশে কিন্তু BYD ব্যবসা করছে। আর যেটা মেজর পার্ট যে BYDর সাকসেসের পেছনে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক কোম্পানির দাবি যে চাইনিজ গভর্নমেন্ট, কারণ চাইনিজ গভর্নমেন্ট এই কোম্পানিকে প্রচুরভাবে হেল্প করেছে। আর যেখানে টেসলার ফোকাস ছিল প্রিমিয়াম সেগমেন্টের উপরে, BYDর সবসময় ফোকাস ছিল যে লো সেগমেন্টে তারা তাদের গাড়ি বিক্রি করবে। আর লো সেগমেন্টে গাড়ি বিক্রি করার ফলস্বরূপ BYD এই সাকসেস পেয়েছিল যে বেশি গাড়ি তারা বিক্রি করেছিল, মাস মার্কেটে মাস পাবলিসিটি হয়েছিল, কারণ গাড়ির প্রাইস খুব কম। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, টেসলার আমেরিকার মধ্যে প্রাইস অ্যাপ্রক্স $48,000, মানে 38 লাখসের আশেপাশে। সেখানে BYDর এভারেজ কার প্রাইসের কস্ট কিন্তু $22,000, মানে ওই 18 লাখের আশেপাশে। আর এইভাবেই
BYD নাম্বার 1 কার ম্যানুফ্যাকচারার হয়ে উঠলো। আর BYD সেলস ফিগারও অদ্ভুত, 3.2 মিলিয়ন কার্স কিন্তু BYD বিক্রি করে দিয়েছে। তো এই সমস্ত কারণেই আমার মনে হয় যে BYD আজকে বিশ্বের নাম্বার 1 ইভি কার ম্যানুফ্যাকচারার হয়ে উঠলো। আমি চাই যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মধ্যেও মাহিন্দ্রা যেরকমভাবে কাজ করছে, যে মাহিন্দ্রা খুব তাড়াতাড়ি একটা গ্লোবাল ব্র্যান্ড আর ইভি ব্র্যান্ডের উপরে চলে আসুক। আর BYD সাকসেসের পিছনে না চাইনিজ গভর্নমেন্টেরও হাত আছে, কারণ ট্যাক্স আমি যদি আপনাকে বলি 2010 অবধি $230 বিলিয়ন ট্যাক্স কিন্তু চাইনিজ গভর্নমেন্ট ছেড়ে দিয়েছিল। আর চাইনিজ গভর্নমেন্টের টার্গেট আরও $97 বিলিয়ন ট্যাক্স ডিসকাউন্ট করে দেবে 2027 অবধি। ইউরোপিয়ান ইউনিয়ন তো চাইনিজ গভর্নমেন্টের উপরে ইনভেস্টিগেশনই দিয়েছে করে, মানে এটা মনে হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্টেরই নিজস্ব কোম্পানি এই যতগুলো ইভি ব্র্যান্ড আছে, তার মধ্যে BYD কিন্তু অন্যতম। তো গভর্নমেন্টের প্রচুর সাপোর্ট আর ভ্যালু ফর মানি আর মানে প্রাইস সেন্সিটিভ, নিজেদের ইনহাউস সব কিছু প্রোডাকশন করা, এই সমস্ত কিছুই আমার মনে হয় আজকে BYDর পিছনে সাকসেসের পিছনে মূল কারণ। আপনার কি মনে হয় BYDর সাকসেসের পিছনে মূল কারণ কি? আর আপনি কি BYDর মতো একটা চাইনিজ কোম্পানির গাড়ি কিনবেন, যেখানে MG কিন্তু পুরোপুরি চাইনিজ কোম্পানি না, কিন্তু BYD 100% চাইনিজ কোম্পানি। তো আপনি কি একটা চাইনিজ কোম্পানির ইলেকট্রনিক গাড়ি কিনবেন? আর চাইনিজ প্রোডাক্ট নিয়ে আপনার যে থট সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। কার কনসালটেন্সি প্ল্যান নিতে গেলে ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই মেসেজ করুন। আমরা কার কনসালটেন্সি দিয়ে থাকি, PDI করে থাকি অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। তো যদি আপনার কার কনসালটেন্সি বা PDI দরকার হয় অবশ্যই ইনস্টাগ্রামে DM করুন। আর ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন। সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। বাই বাই, টেক কেয়ার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।